জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের হাত ধরে যেভাবে লুটপাট চালিয়েছিল হাসিনা, গোপন তথ্য ফাঁস। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস। গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি ও ইন্সপেক্টর। স্বৈরশাসক শেখ হাসিনাকে খোলা চিঠি, থাকছে বিস্তারিত প্রতিবেদন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যের রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনার সরকারের গুমখুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় 2015 সালের 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারের তথ্য উপদেষ্টা ব্রায়ান আর আমল্যান্ডের সাথে। তাদের বিয়ে হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এলকোনে। 2018 সালের 16 জুলাই সাইমা ওয়াজেদ পুতুল ও ব্রায়ান এর আমল্যান্ডের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা যায়, পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার দায়ে ধরা খায় প্রথমে কানাডায়, পরে দুবাইয়ে। পুতুল যাতে নিজেও ফেঁসে না যায় সেই কারণে তড়িঘড়ি করে ডিভোর্স দিয়েছে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ পেয়েছে। সেখানে লেখা আছে, জীবনের শেষ প্রান্তে এসে আপনি একবার খেয়াল করে দেখুন, শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য কতজনের জীবন শেষ করে দিয়েছেন, কত মায়ের আহাজারিকে দীর্ঘস্থায়ী করেছেন, কত অমিত সম্ভাবনাকে ধূলিসাৎ করেছেন, কতজনকে চিরতরে অন্ধ করেছেন। স্বজন হারানোর ব্যথা সত্যি সত্যি আপনাকে মর্মপীড়ায় দংশন করলে আপনি লাশের বিনিময়ে ক্ষমতাকে প্রাধান্য দিতেন না। ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার সময় আপনি কেঁদেছেন। ক্ষমতা আপনার কাছে কান্নার বিকল্প। রাষ্ট্রকে ব্যক্তিগত মনে করেছিলেন, ভেবেছিলেন আপনি রাষ্ট্রের সমকক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি 1 মাসের অধিক দেশের বাইরে অবস্থান করছেন। অবশ্য বাইরে থাকাটাকে আপনি স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন। আপনি যখন বুঝতে পেরেছেন সর্বগ্রাসী ক্ষমতা আপনার জীবনকে আর সুরক্ষা দিতে পারছে না, তখন দেশ, জনগণ এবং আওয়ামী লীগকে রেখে বাংলার মাটিকে রক্তরঞ্জিত করে দেশান্তরিত হয়েছেন। আপনি এখনো উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন, পিতার দেশ রেখে, আওয়ামী লীগকে রেখে মাতৃভূমি পরিত্যাগ করা কত মর্মান্তিক এবং লজ্জাজনক। এতে আপনার নৈতিক শক্তির সামর্থ্য শেষ হয়ে গিয়েছে। আপনার বিবেচনাহীন অহংবোধ ও দাম্ভিকতা আপনাকে এই পরিণতির দিকে নিয়ে গেছে। আপনি বুঝতেও পারেননি বারবার ভোটবিহীন ক্ষমতা ধরে রাখতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে গিয়ে রাষ্ট্রকে কি ভয়ঙ্কর সর্বনাশে ফেলেছেন আপনি। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে
পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল 4টার দিকে ভাষণ দেন। নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক টিভি.com-কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেছিলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউই চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিন গ্রাফ অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের হোয়াইট পয়েন্ট BEMকে একে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। ফ্লাইট প্রোগ্রেস ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করছে এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির রাজ্যসভায় বলেন, হাসিনা সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন।